হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত লৌকিক সাহিত্য, অর্থাৎ লোকজীবনের সঙ্গে সম্পৃক্ত, সেটার সঙ্গে জুড়ে থাকা যে বিভিন্ন বিষয়, সেইগুলোই হবে আমাদের আলোচনার বিষয়বস্তু, মূল উপজীব্য। তাহলে আজকে লৌকিক সাহিত্যের অন্তর্গত যে উপবিভাগটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ছড়া। ছড়া আমরা সবাই ছোটবেলা থেকে ছড়া শুনে আসছি, ছড়া অনেক সময় আমরা বলেও থাকি বাচ্চাদের। সুতরাং সেই ছড়া বিষয়টা কি, ছড়া বলতে কি বোঝায়, ছড়ার কি অর্থ থাকতে পারে, ছড়ার বৈশিষ্ট্য, এইগুলোই আমরা পরপর আলোচনা করতে করতে যাব। তাহলে দেখে নাও কি কি আমাদের এর পরে আমরা আস্তে আস্তে আসব। ছড়ার সংজ্ঞা, অর্থাৎ ছড়া কাকে বলে। নেক্সট আমরা দেখব ছড়ার অর্থ, একটা অর্থ না একাধিক অর্থ। দ্বিতীয়ত এরপরে 3 নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা দেখব সেটা হচ্ছে যে ছড়ার বিশেষত্ব কি কি, অর্থাৎ ছড়া ঠিক কোন কোন গুণগুলি থাকলে তাকে আমরা ছড়া বলতে পারবো। 4 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ছড়ার শ্রেণী বিভাগ, অর্থাৎ কত রকম ভাগে ছড়াকে ভাগ করা যায়। এরপরে আমরা দেখব যে বিশেষত শিশুদের সঙ্গে ছড়ার সম্পর্কটা ঠিক কি রকম শিশুদের সঙ্গে। আর সব শেষে আমরা এই অধ্যায় থেকে সম্ভাব্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা আমাদের পড়া শুরু করছি, যেটা লৌকিক সাহিত্য, তার অন্তর্গত ছড়া, সেটা নিয়েই আমাদের পরপর বিভিন্ন ছোট্ট ছোট্ট অংশগুলো চলবে। প্রথমেই তাহলে আমরা দেখে নেব ছড়ার সংজ্ঞা। এখানে আমি টিক মার্ক করে দিলাম। ছড়ার সংজ্ঞা কি বলা হচ্ছে? ছড়ার সংজ্ঞা যেটা বলা হচ্ছে, মৌখিক আবৃত্তির জন্য, খেয়াল রাখতে হবে যে ছড়া মূলত মৌখিকভাবে বলবার জন্যই, মৌখিক আবৃত্তির জন্য যা মুখে মুখে রচিত হয় তাকেই বলা হয় ছড়া। অর্থাৎ ছড়া কিন্তু কখনোই প্রথমেই লেখার উদ্দেশ্য নিয়ে ব্যবহৃত হয় না। ছড়া প্রথমেই যেটা মুখে মুখে রচিত হবে। দেখবে অনেক স্বভাব কবি আছেন যারা ছোট্টখাট্টো দৈনন্দিন বিষয় নিয়ে মুখে মুখেই ছড়া কাটেন। সুতরাং ছড়ার সংজ্ঞাতেই আমরা বলে দিচ্ছি যে ছড়া মুখে মুখে রচিত হবে এবং সেটা মৌখিক আবৃত্তির জন্যই রচিত হবে। কেমন? এই হয়ে গেল ছড়ার সংজ্ঞা। এরপরে আমরা দেখব ছড়ার অর্থ। ছড়া কি কি অর্থ প্রকাশ করছে? কি কি অর্থ প্রকাশ করছে? ছড়ার 2টি অর্থ রয়েছে, 2টি অর্থ। অর্থগুলো একটু তাকালেই দেখবে যে দুটো সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করছে। প্রথমটা কি? ছড়ার একটা অর্থ হলো প্রকীর্ণ বা বিক্ষিপ্ত বা ছড়ানো, অর্থাৎ ছড়িয়ে ফেলা, ছড়িয়ে ছিটিয়ে ফেলা। আর একটা অর্থ ঠিক তার বিপরীত, গ্রথিত বা গাঁথা, অর্থাৎ অনেকগুলো টুকরো টুকরো বিষয় সেটাকে একসঙ্গে জোড়া। এইটাই হচ্ছে ছড়ার আর একটা অর্থ। বুঝতেই পারছো যে আমরা যখন ছড়া নিয়ে আলোচনা করছি, লৌকিক সাহিত্যের অন্তর্গত ছড়া নিয়ে আলোচনা করছি, তখন সেটার ক্ষেত্রে এই দ্বিতীয় অর্থটাই কিন্তু প্রযোজ্য হবে। অর্থাৎ বিভিন্ন টুকরো টুকরো বিষয়কে একসঙ্গে গাঁথা হয়েছে যে রূপে, সেটাকেই আমরা বলছি ছড়া। কেমন?
এরপরে তাহলে আমরা চলে যাব ছড়ার বৈশিষ্ট্যতে, যে ছড়ার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। প্রথমটা কি আসছে? প্রথমটায় বলা হচ্ছে, দেখো, ছড়া কোনো বিশেষ বার্তা প্রকাশের উদ্দেশ্যে রচিত নয়। অসংলগ্নতাই এর প্রধান বিশেষত্ব। অর্থাৎ কোনো মেসেজ দেবে না ছড়া, বিভিন্ন রকম অসংলগ্নতা। অর্থাৎ আমরা যদি বলি যে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, ফলে এই যে খাপছাড়া ভাবটা এলো, এইটাই হচ্ছে ছড়ার প্রধান বিশেষত্ব। দ্বিতীয় বিশেষত্ব কি? ফ্রয়েড, প্রখ্যাত মনস্তত্ত্ববিদ ফ্রয়েড কি বলেছেন? তিনি বলেছেন যে আদিম ছড়াগুলিতে বিভিন্ন অবদমিত ইচ্ছের প্রকাশ ঘটে। অর্থাৎ আমাদের মনের মধ্যে লুকিয়ে রাখা, চেপে রাখা বিভিন্ন যে ইচ্ছা, বিভিন্ন যে স্বপ্ন কল্পনা, সেইগুলোই কিন্তু ছড়ার মধ্যে ধরা দেয়, যেটা পরবর্তীকালে হয়ে উঠতে পারে আরো জটিল, আরো অর্থপূর্ণ এবং আরো সচেতন। অবদমিত ইচ্ছের প্রকাশ ঘটবে ছড়াতে। কেমন? এরপরে কি? এরপরে যেটা, সেটা হচ্ছে যে ছড়া এতটা আকর্ষণীয় হয়ে উঠছে কিভাবে? কারণ ছড়ার মধ্যে যে ছন্দ সৌন্দর্য থাকছে, ছড়ার মধ্যে যে সুর নিরপেক্ষ, অর্থাৎ কোনো সুরের দরকার হচ্ছে না। একটাই ছড়া আমি একরকম ভাবে বললাম, তুমি আরেক রকম ভাবে বলতেই পারো, তাতে কিচ্ছু আসে যায় না। কিন্তু তার যে ধ্বনিজাত শব্দ সঙ্গীত, অর্থাৎ এই যে রিদম, এই যে একটা সাউন্ড, এইটার জন্যে, এই যে এর ছন্দ, ছন্দের জন্য এক একটা ছড়ার এক এক রকম ছন্দ, সেটার যে একটা মাধুর্য আছে, একটা সৌন্দর্য আছে, এবং এর যে একটা ধ্বনিজাত শব্দ সঙ্গীত, একটা সাউন্ড, এই সমস্ত কিছুর জন্য ছড়া বিশেষভাবে আকর্ষক হয়ে উঠছে। খেয়াল করবে ছড়ার আরো বৈশিষ্ট্য আছে কিন্তু। কি রকম? পরবর্তী বৈশিষ্ট্য যেটা, সকল সার্থক ছড়ার মূল রস হচ্ছে অদ্ভুত রস। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, খুকুমনির বে। এই যে ছড়াটা আমি যখন বলছি, আমি যদি আরেকটু ফাস্ট বলি, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, খুকুমনির বে। এই যে একটা অদ্ভুত রসের সৃষ্টি হলো, যা বাস্তবে ঘটে না। বাস্তবে হাতি নাচে না, ঘোড়া নাচে না। সুতরাং এই যে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত বিষয়ের সমাহার ঘটছে, প্লাস যেটা আমি একটু আগে বললাম, তার যে ছন্দ, তার যে ধ্বনিজাত শব্দ সঙ্গীত, সেই সমস্ত কিছু নিয়ে ছড়া আকর্ষক হয়ে উঠছে। কাজে খেয়াল রাখতে হবে যে সকল সার্থক ছড়া, ঠিকঠাক ছড়া যেগুলো, তার মূল রসই হচ্ছে অদ্ভুত রস। কেমন? এইটা খেয়াল রাখতে হবে। এবার নেক্সট কি? নেক্সট যেটা, সেটা হলো অধিকাংশ ছড়ারই প্রধান উদ্দেশ্যটা কি? শিশুদের আনন্দ দান। যেটার জন্যেই খেয়াল করবে আমি একটা সাব টপিক পড়াবই, সেটা হলো ছড়ার সঙ্গে বিশেষভাবে শিশুদের সম্পর্কটা কি। কারণ ছড়া আদতে আসলে শিশুদের আনন্দ দানের জন্যই রচনা করা হয় মুখে মুখে, তাৎক্ষণিকভাবে, বিশেষভাবে শিশুদের। বড়দেরকেও তা আনন্দ দেয় নিশ্চয়ই, কিন্তু প্রধানত এটার উদ্দেশ্যই হচ্ছে শিশুদের মনোরঞ্জন। এরপরে কি? কখনো কখনো ছড়াকে গান হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ছড়া কখনোই
লোকসঙ্গীত নয়, কারণ তাতে লোকসঙ্গীতের মতো সুরের বৈচিত্র্য থাকে না। খেয়াল রাখতে হবে। অর্থাৎ যেটা আমি বললাম যে একটা গান যখন হয় তখন সেই গান, বিভিন্ন রকমের গান বিভিন্ন সুরে গাওয়া হয়, ওই গানটা ওই সুরেই গাইতে হবে। কিন্তু ছড়াতে এইরকম কিন্তু কোনো নির্দিষ্ট সুর থাকছে না। এক একটা ছড়া এক একজন এক এক রকম ভাবে বলতে পারেন। সেই জন্য অনেক সময় ছড়াকে আমরা গানের মতো করে গাই বটে, শিশুদের মনোরঞ্জনের জন্য, তাদের ঘুম পাড়ানোর জন্য, কিন্তু ছড়া কখনোই লোকসঙ্গীত হতে পারবে না। কারণ সেখানে ধরো ঝুমুর বলো, ভাওয়াইয়া বলো, সারি গান বলো, সেইগুলোর যে সুরের বৈচিত্র্য সেগুলো কিন্তু তুমি ছড়াতে পাবে না। কেমন? এই তাহলে টোটাল 6টা হয়ে গেল আমার ছড়ার বৈশিষ্ট্য। এরপরে তাহলে আমরা কি আসব? আমরা এরপরে আসব ছড়ার শ্রেণী বিভাগে, অর্থাৎ ছড়াকে কত রকম ভাগে ভাগ করা যায়। দেখা যাক। প্রথমটা কি এলো? প্রথমটা এলো ঘুম পাড়ানি ছড়া। ঘুম পাড়ানি ছড়া অর্থাৎ এটা থেকেই পরিষ্কার যে দুরন্ত শিশুকে বা যে শিশু হয়তো ঘুমোচ্ছে না চট করে, তাকে ঘুম পাড়াবার জন্য তার মা, মাসি, দিদি তারা এই ধরনের ছড়া বলে থাকেন। কিরকম? ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালঙ্ক নেই খোকার চক্ষু পেতে বসো। তাহলে কল্পনা করে নেওয়া হচ্ছে যে ঘুম পাড়ানি মাসি পিসি বলে দুজন আছেন যারা ঘুম পাড়িয়ে থাকেন, তাদেরকে ডাকা হচ্ছে আমাদের বাড়িতে এবং বলা হচ্ছে যে দেখো তোমাদের বসবার জন্য আমার কাছে খাটও নেই পালঙ্কও নেই, তাহলে তুমি কোথায় বসবে? তুমি খোকার চক্ষু পেতে তার উপরেই বসো। অর্থাৎ ঘুম দেবেন যে মাসি পিসি তারা খোকার চোখের ওপরে এসে বসা মানেই খোকার চোখে ঘুম নেমে আসবে। এইটাই হলো ঘুম পাড়ানি ছড়া। নেক্সট কি আসছে? নেক্সট আসছে দেখো ছেলে ভুলোনো ছড়া। ছেলে ভুলোনো ছড়া অর্থাৎ ধরো মায়ের সঙ্গে খোকার লুকোচুরি খেলা চলছে। কেমন? সেখানে মা হয়তো জানেন যে খোকা হয়তো আলমারির পেছনে বা দেরাজের কোণটায় লুকিয়ে বসে আছে, তবুও তিনি ইচ্ছে করেই হয়তো জোরে জোরে বলছেন, খোকন খোকন ডাক বাড়ি, খোকন মোদের কার বাড়ি। এই যে মা ছেলের মধ্যে এই খেলার ব্যাপারটাই ধরা পড়ছে ছেলে ভুলোনো ছড়ার মধ্যে, যার ফলে সেটা শুনেই ছেলে অর্থাৎ শিশু সে আনন্দে আহ্লাদে আটখানা হয়ে দেরাজের কোণ থেকে ছুটতে বেরিয়ে এসে মাকে জড়িয়ে ধরলো যে মা আমাকে এত আদর করে ডাকছে। ফলে এই যে ছেলে ভুলোনোর জন্য যে ছড়া সেটাকেই বলা হচ্ছে ছেলে ভুলোনো ছড়া। নেক্সট আসছে দেখো ছেলে খেলা ছড়া, অর্থাৎ ছেলে মানুষ যারা, শিশুরা যারা, তাদের মধ্যে দেখবে আড়ি ভাব ঝগড়া ঝাঁটি খুনসুটি হামেশাই চলছে। সেই রকম অবস্থায় তাদের মধ্যে ধরো আড়ি হয়েছে, এবারে তারা ছড়া কেটে কেটেই আড়িটা করবে। কিরকম? আড়ি 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 কাল যাব বাড়ি, পরশু যাব ঘর, হনুমানের ল্যাজ ধরে টানাটানি কর। এই অংশটা যখনই এলো, যেটা আমি আন্ডারলাইন করলাম এক্ষুনি, তখনই দেখবে যে আড়ি ব্যাপারটার মধ্যে যে জটিলতাটা, যে গাম্ভীর্যটা, সেটা কিন্তু অনেকটা সরলীকরণ হয়ে গেল। কারণ সত্যি সত্যি শিশুদের মধ্যে কিন্তু এত ঘোর প্যাঁচ জটিলতা থাকে না। ফলে প্রথমটা হয়তো খুব মানবিমান হয়েছে, সেজন্য আড়ি 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 ছন্দ মিলিয়ে কাল যাব বাড়ি,
ছন্দ মিলিয়ে পরশু যাব ঘর, হনুমানের ল্যাজ ধরে টানাটানি কর। বলতে বলতেই দেখবে হা হা হি হি করে এর ওর গায়ে একেবারে ঢলে পড়লো সবাই, হেসে গড়িয়ে পড়লো সবাই। তো এইটাকে আমরা বলছি ছেলে খেলা ছড়া, যেটা শিশুরা তাদের মধ্যে খেলাটা করে থাকে। ছড়ার কিন্তু আরো শ্রেণী বিভাগ রয়েছে। আমরা কি দেখতে পাবো এবারে যেটা আসছে সেটা হলো, নামটা বলা হচ্ছে মেয়েলি ছড়া। যদিও এটা মেয়েলি ছড়া, কিন্তু আসলে এটা ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই এরকম ভাবে খেলতে পারে। এই রকম খেলায় যেটা হয়, আমি পুরোটা এখানে দিইনি, আমি জাস্ট 3টে ডট এখানে দিয়ে রাখছি, কারণ তোমরা সবাই বাকিটা জানো। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। এরকম ভাবে চলে ছড়াটা, অন্তত 6 থেকে 8 পংক্তির, সেজন্য আমি এতটা দিইনি। এবং যদিও বলা হচ্ছে যে এটা মেয়েলি ছড়া, কিন্তু এটা ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই খেলে থাকে। এবং এই যে আম পাতা জোড়া জোড়া, এটা বলবার সঙ্গে সঙ্গে সেই তালে তালে নিজের হাত জোড়া করে তালি দিয়ে বন্ধুর হাতে তালি মারা হয়। একবার আমার হাতে তালি, একবার বন্ধুর হাতে তালি, আমার হাতে তালি, বন্ধুর হাতে তালি, এই রকম ভাবেই ছড়াটা চলতে থাকে। নেক্সট কি আসছে? নেক্সট আসছে ঐন্দ্রজালিক ছড়া। ঐন্দ্রজালিক ছড়া শুনে ঘাবড়ে যাবার কিছু নেই। আসলে প্রকৃতির বিভিন্ন শক্তিকে নিয়ে যে ছড়া গাঁথা হয় তাকেই বলা হয় ঐন্দ্রজালিক ছড়া। কিরকম? ধরো একটা জায়গায়, একটা কোনো গ্রামে ফসল বোনা হয়েছে হয়তো, কিন্তু বৃষ্টির দেখা নেই, অথচ বৃষ্টি যদি না হয় তাহলে ফসল হবে না। সেই জন্য বলা হচ্ছে আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে। অর্থাৎ বৃষ্টিকেই আহ্বান জানানো হচ্ছে যে তুমি ঝেঁপে নেমে এসো, তাহলেই যে ফসল হবে সেখান থেকে ফসল মেপে তোমাকেই দেব। কেমন? এবার খেয়াল করো, এটা হচ্ছে বৃষ্টি আনানোর জন্য। আবার অনেক সময় তোমরা শুনেছো যে টানা ধরো বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই অবস্থায় বৃষ্টি থামানোর জন্য কিন্তু ছড়া বলা হয়। কিরকম? লেবুর পাতায় করম চা, এ বৃষ্টি ধরে যা। এখানেও কিন্তু একই ব্যাপার, একটা কাল্পনিক কিছু বলা হলো, যার কোনো অর্থ হয় না। আমি যেটা আগেই বললাম যে ছড়া কোনো বিশেষ বার্তা দেবে না, কোনো বিশেষ মেসেজ দেবে না, সেখানে একটা অদ্ভুত রস সৃষ্টি করা হবে। মেন কথাটা হচ্ছে তার ছন্দ, তার ধ্বনিজাত শব্দ সঙ্গীত। লেবুর পাতায় করম চা রাখলাম, এবার বললাম এবার তাহলে বৃষ্টি তুমি ধরে যাও। মেন কথা হচ্ছে আর বৃষ্টি লাগবে না, বৃষ্টি তুমি ধরে যাও। তাহলে এই টোটাল 5টা হচ্ছে আমাদের ছড়ার শ্রেণী বিভাগ। এবারেই আমরা চলে যাব আমাদের পরবর্তী যে সেগমেন্টে, অর্থাৎ ছড়ার সঙ্গে শিশুদের সম্পর্কটা ঠিক কেমন, কি ধরনের। কি বলা হচ্ছে দেখো, ছড়া হলো লোকসাহিত্যের প্রাচীনতম রূপ। যখন লোকসাহিত্য তৈরি হলো, খেয়াল রাখতে হবে যে লোকসাহিত্য প্রথমেই কিন্তু সাহিত্য অর্থাৎ লিখিত রূপ প্রাপ্ত হয়নি। তুমি ছড়া বলো, ধাঁধা বলো, প্রবাদ বলো, সবই কিন্তু আগে মুখে মুখে রচিত হয়েছে, তারপর কোনো একটা সময় সেগুলোকে লিখিত আকার সাহিত্য রূপ প্রদান করা হয়েছে। এবার সেই লোকসাহিত্যের প্রাচীনতম রূপ হচ্ছে আমাদের ছড়া। তেমনি শিশু সাহিত্য হলো সাহিত্যের প্রাচীনতম বিষয়। অর্থাৎ সাহিত্য যখন সৃষ্টি হলো তখন শিশুদের জন্যই প্রথম সাহিত্য সৃষ্টি হয়েছিল। তাহলে দুজনের মধ্যেই কানেক্টিভিটিটা কোথায়?
লোকসাহিত্যের প্রাচীনতম রূপ ছড়া, আর সাহিত্যের প্রাচীনতম বিষয় হচ্ছে শিশু সাহিত্য। তাই অবভিয়াসলি ছড়ার সঙ্গে শিশুর একটা যোগাযোগ প্রথম থেকেই। কিরকম? শিশু সম্পর্কিত যে ছড়া, তার মধ্যে কি কি পড়তে পারে? তার মধ্যে ছেলে ভুলোনো ছড়া পড়তে পারে, ছেলে খেলা ছড়া পড়তে পারে, ঘুম পাড়ানি ছড়া পড়তে পারে, যেগুলো আমরা আলোচনা করে এলাম। এবারে কি বলা হচ্ছে? ছেলে ভুলোনো ছড়া। এই ছেলে ভুলোনো ছড়ার মধ্যে বিভিন্ন অসংলগ্ন চিত্র ধরা দেয়, যেটা শিশুদেরকে আনন্দ দেয়, এবং সেই জন্যেই সেই ছড়া তাদের মা বা ধাইমাদের দ্বারা রচিত হয়। একটু খেয়াল করে দেখবে, যখন আমি ছড়ার বৈশিষ্ট্য পড়িয়েছিলাম, ফার্স্ট পয়েন্টটাই ছিল যে ছড়া কিন্তু কোনো বিশেষ মনোভাব বা বিশেষ বার্তা প্রকাশ করবে না। এর প্রধানতম বৈশিষ্ট্যই হচ্ছে অসংলগ্নতা। ঠিক এটাই এলো যে ছেলে ভুলোনো ছড়ার মধ্যে অসংলগ্ন চিত্র ধরা পড়বে, যেটার উদ্দেশ্য আর কিছুই নয়, যেটার উদ্দেশ্য হলো শিশুদেরকে আনন্দ দেওয়া। কিরকম? যেমন ঘুম পাড়ানি ছড়া। একটু আগেই আমরা একটা ঘুম পাড়ানি ছড়া পড়ে এসেছি। আরেকটা ঘুম পাড়ানি ছড়া কিরকম হতে পারে? এখানেও কমন ফ্যাক্টর কিন্তু সেই আমাদের ঘুম পাড়ানি মাসি পিসি। বলা হচ্ছে, ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যেও, বাটা ভরা পান দেব গাল ভরে খেও। অর্থাৎ এখানেও গিন্নি বান্নি চেহারার দুজন ভদ্রমহিলাকে কল্পনা করা হচ্ছে। একজন হলেন ঘুম পাড়ানি মাসি, আরেকজন হলেন ঘুম পাড়ানি পিসি, এবং তাদেরকে খোকার মা ডাকছেন যে তুমি খোকার চোখে ঘুম দিয়ে যেও, তাহলে তোমাকে কি দেব? দেখবে আগেকার দিনে ভদ্রমহিলাদের, অভিজাত ঘরের ভদ্রমহিলাদের কাছে পানের বাটা থাকতো, বেশ কাঁসার তৈরি বড় একটা বাটি, যার মধ্যে পান পাতা, সুপুরি, খয়ের, পানের মশলা সব কিছু খোপে 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 সাজানো থাকতো। সেই বাটা ভরা পান তোমাকে দেওয়া হবে যদি তুমি খোকার চোখে ঘুম দিয়ে যাও। তাহলে এই যে সত্যি সত্যি ঘুম পাড়ানি মাসি পিসি বলে কিছু হয় না, সুতরাং তাকে আনা হচ্ছে, তাকে আবার বাটা ভরা পান দেবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এইটাই হলো সেই অসংলগ্ন চিত্র, যেটার আসলে কোনো অস্তিত্ব নেই, কিন্তু এটা যে সমানে বলতে 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 এর যে সুর, এর যে ছন্দের দোলা শিশুর ভালো লাগা তৈরি করবে, তাতেই তার চোখে ঘুম নেমে আসবে। আর কি? দোলনার ছড়া। দোলনার ছড়া বিষয়টা কি? দোলনার ছড়া অর্থাৎ শিশুকে দোলনায় শুইয়ে দিয়েছেন মা, এবার দোলনায় আলতো আলতো দোল দিচ্ছেন। দোল দিতে দিতে তিনি ছড়া বলছেন। কি বলছেন? দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি। আমি এটাকে স্প্লিট করে নিয়েছি, ভেঙে নিয়েছি। এই যে দোলনার ছড়া, তার মধ্যে কি নিহিত থাকে? শিশুর ভবিষ্যৎ নিয়ে মায়ের আশার কথা নিহিত থাকে। ওই যে বললাম, অবদমিত ইচ্ছে, আমাদের স্বপ্ন, আমাদের বাসনা, সেগুলোই তো ধরা থাকবে ছড়ার মধ্যে। তাহলে মায়ের যে ইচ্ছে, মায়ের শিশুর ভবিষ্যৎ নিয়ে যে আশা, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি, তাহলে গোটাটা একসঙ্গে বলা হয়। কিরকম ভাবে বলা হয়? দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। তাহলে এই যে বারবার দোল দিতে দিতে মা বারবার একই ছন্দে, একই তালে, একই সুরে বলে যাচ্ছেন, তার মধ্যে দিয়ে শিশুর আস্তে আস্তে চোখে একটা ঘুমের আবেশ নেমে আসছে। এবং এই ছড়ার মধ্যে আসলে কিন্তু শিশুর ভবিষ্যৎ নিয়ে মায়ের একটা আশা, মায়ের একটা স্বপ্ন, মায়ের যে একটা কল্পনা, সেটাই ধরা পড়ছে।
আর একটা জিনিস ভীষণ কমন দেখবে, সেটা হচ্ছে যে শিশুদের নিয়ে এই যে ছড়াগুলো, এখানে প্রায়ই চাঁদের সঙ্গে শিশুর একটা সম্পর্ক কল্পনা করে নেওয়া হয় এবং এইভাবেই শিশুকে উৎফুল্ল রাখা হয়। আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা। আচ্ছা, এই টি মানে কিন্তু তোমরা ইংলিশে টি বা চা ভেবো না, কেমন? এই টি মানে হচ্ছে টিপ, অর্থাৎ আকাশের চাঁদকে খোকার মামা হিসেবে কল্পনা করে নেওয়া হলো, তাই জন্যেই চাঁদ মামা। এবার সেই আকাশের চাঁদ মামাকে বলা হচ্ছে যে তুমি খোকার কপালে টিপ পরিয়ে দিয়ে যাও। চাঁদের কপালে, এই চাঁদ কিন্তু খোকা বা শিশু, তাহলে এই চাঁদের কপালে আকাশের এই যে চাঁদ মামা তুমি টিপ পরিয়ে দিয়ে যাও, অর্থাৎ মায়ের কোলে যে খোকা শুয়ে রয়েছে তার ওপরে জ্যোৎস্না এসে পড়ুক, সেটাই হচ্ছে চাঁদের কপালে চাঁদ মামার টিপ পরিয়ে দিয়ে যাওয়া। ফলে এই যে চাঁদের সঙ্গে শিশুর একটা সম্পর্ক কল্পনা করা হলো, তাতে শিশু পুরোটা হয়তো বুঝতে পারছে না, কিছুটা কিছুটা বুঝতে পারছে, কিন্তু ওই যে ছন্দের দোলা, ওই যে ধ্বনি, ওই যে শব্দ ঝংকার, সব মিলিয়ে তাকে সেটা আনন্দ প্রদান করছে। আর কি বলা হচ্ছে, সবচেয়ে বড় কথা যেটা, অতি প্রাকৃত জগতের কল্পনা, অর্থাৎ সুপার ন্যাচারাল, অবাস্তব জগতের কল্পনা, এই যে চাঁদ মামা, এই যে ঘুম পাড়ানি মাসি পিসি, এই যে হাট্টিমা টিমটিম, এইগুলোর যে কল্পনা, ধ্বনিময়তা, শব্দ ঝংকার আর রিদম বা ছন্দের দোলা, এই এতগুলো কারণ, একটা কারণ এটা যে একটা অবাস্তব জগতের কল্পনা, অতি প্রাকৃত জগতের কল্পনা, বিভিন্ন রকমের ধ্বনি সাউন্ড কানের কাছে হচ্ছে, শব্দ ঝংকার, একদম যে ভীষণ ঝাম 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 তা না, খুব একটা ছন্দে ছন্দে, একটা সুরে সুরে যে শব্দ ঝংকার এবং ছন্দের দোলা, এই যে রিদম, সব কিছু মিলিয়ে ছড়াগুলি শিশুদের কাছে অতিমাত্রায় আকর্ষক হয়ে উঠছে। আর সেই জন্যেই কি বলা হচ্ছে, ছড়া হলো মূলত শিশু মানবের জগৎ এবং এর আস্বাদকও প্রধানত শিশুরাই, অর্থাৎ ছড়া আসলে শিশুদের জন্যই গাঁথা, শিশুদের জন্যই তৈরি করা একটা জগৎ, এবং এর যা আস্বাদন করবে সেটা মূলত কারা, শিশুরাই। কেমন? এটাই হচ্ছে ছড়ার সঙ্গে শিশুর সম্পর্কের যে পুরো টপিকটা। আশা করি আমি সবার কাছেই বোঝাতে পেরেছি। এবারে তাহলে আমরা চলে যাব প্রশ্নোত্তর আলোচনাতে, অর্থাৎ এই অধ্যায় থেকে সম্ভাব্য কি কি প্রশ্নোত্তর আসতে পারে সেইগুলো আমরা দেখে নেব একটা একটা করে। প্রথম কোয়েশ্চেন, 1 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, ছড়া কাকে বলে? দেখো, মার্কস রয়েছে 2, কারণ সেকেন্ড সেমিস্টারে বলাই হয়েছে সেখানে কোনো 1 মার্কের কোয়েশ্চেন থাকবে না, সব 2 মার্কসের 3 মার্কসের, কিন্তু আলাদা করেও থাকবে না, সেগুলো পার্ট মার্কিং হিসেবে থাকবে। ফলে এই যে ছড়া কাকে বলে, তুমি ডেফিনেশনে একটা লাইন পেয়েছো যে মৌখিক আবৃত্তির জন্য মুখে মুখে যা রচিত হয় তাকেই বলে ছড়া, এটা দিচ্ছ, দিয়ে তারপরে তুমি বলে দিচ্ছ যে ছড়া হলো লৌকিক সাহিত্যের এক বিশেষ ধারা। এই দুটো কথা তুমি বলে দিচ্ছ, কারণ যেহেতু 2 নম্বর রয়েছে। এবার ছড়ার বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো, 3 নম্বর রয়েছে, কিন্তু এখানে তোমাকে বলে দেওয়া হয়নি যে কটা বৈশিষ্ট্য, কাজেই তোমার কাছে
ছটা বৈশিষ্ট্য রয়েছে, তুমি সেই ছটা বৈশিষ্ট্যই পরপর বুলেট দিয়ে দিয়ে বা 1-2 করে করে লিখলে। ওপরে অবশ্যই একটা প্যারাগ্রাফ করে নেবে যে ছড়ার বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ বলে 1-2 করে আনো বা বুলেট দিয়ে দিয়ে আনো, যেরকম তোমার ইচ্ছে। ক্লিয়ার? এবার 2 নম্বর প্রশ্নে চলে যাব। ছড়া কত প্রকার হতে পারে ও কি কি তা উদাহরণ সহ আলোচনা করো। এখানে কিন্তু একটা ফ্ল্যাট 5 মার্কসের কোয়েশ্চেন থাকছে। তাহলে আমরা ইতিমধ্যেই পড়ে এসেছি যে ছড়ার 5টা শ্রেণী বিভাগ। সুতরাং সেইভাবেই যে ছড়া অনেক ধরনের হতে পারে, এইভাবে শুরুটা করলে, যেমন যেমন দিয়ে ড্যাশ দিলে। এবার 1 নম্বর ঘুম পাড়ানি ছড়া বলে উদাহরণ দিলে। 2 নম্বর ছেলে ভুলোনো ছড়া, উদাহরণ দিলে। এই রকম ভাবে 1 2 3 4 করে টোটাল 5টা আসবে। উদাহরণ তো তোমাদের কাছে অলরেডি আমি দিয়েই দিয়েছি। কাজী উদাহরণ সহ যখন আসছে, উদাহরণটা দিতে কিন্তু ভুলে যেও না। সুতরাং কোয়েশ্চেন পেয়ে কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নেওয়াটা খুব জরুরি। নেক্সট হচ্ছে ছড়ার বিশেষত্ব সম্পর্কে আলোচনা করো। ঘাবড়ে যেও না, কারণ বিশেষত্ব আর বৈশিষ্ট্য একই ব্যাপার। ওখানে যেরকম পার্ট কোয়েশ্চেন হিসেবে এসেছিল বৈশিষ্ট্য, এখানে বিশেষত্ব হিসেবে আসছে, কিন্তু ব্যাপারটা একই। তোমাকে ছড়ার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স লিখতে বলা হয়েছে। এখানেও এটা ফ্ল্যাট কোয়েশ্চেন 5 মার্কসের, কিন্তু একটা তোমাকে ফরম্যাট মেনটেন করতে হবে যে ছড়ার বিশেষত্বগুলি নিম্নরূপ বলে এখানেও বুলেট দিয়ে দিয়ে দাও বা 1 2 3 4 করে দাও। টোটাল 6টা আছে, 6টাই দিয়ে দিলে। এবারে যেটা কোয়েশ্চেনটা দেখো, একটা স্টেটমেন্ট এসেছে, ছড়া হলো মূলত শিশু মানবের জগৎ এবং এর আস্বাদক প্রধানত শিশুরাই। বলা হচ্ছে মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। যৌক্তিকতা মানে এটা কতটা ঠিক, কতটা যুক্তিযুক্ত। সুতরাং এটার উত্তর হচ্ছে ঠিক আগে যে টপিকটা আমি পড়ালাম, অর্থাৎ ছড়ার সঙ্গে শিশুর সম্পর্কটা কি, সেই টপিকটা নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। কারণ সেই টপিকটা নিয়ে আলোচনা করতে করতেই তুমি সিদ্ধান্তে পৌঁছবে এটাই, যে এর থেকেই বোঝা যায় যে ছড়া মূলত বা প্রধানত শিশুদেরই জগৎ এবং এর আস্বাদক আসলে শিশুরাই। এইভাবে পুরো এক্সপ্লেন করে তারপরে কিন্তু সিদ্ধান্তে পৌঁছিও। কেমন? এবারে 5 নম্বর প্রশ্ন কি আসছে, ছড়ার অর্থ চাওয়া হয়েছে এবং এখানে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে যে কোনো 3 প্রকারের ছড়ার দৃষ্টান্ত দাও। তাহলে ছড়ার অর্থ কি? মার্কস রয়েছে 2। ছড়ার 2টো অর্থ আছে, প্রকীর্ণ বা বিক্ষিপ্ত বা ছড়ানো, আর দ্বিতীয় হচ্ছে গ্রথিত বা গাঁথা। ঠিক এইটুকুই দেবে, যেটুকু চাওয়া হয়েছে। এবার যে কোনো 3 রকমের ছড়া বলে দেবে, যে ছড়া অনেক রকমই হতে পারে। যেমন যেমন বলে এবার তুমি 1 নম্বর আনো, ঘুম পাড়ানি ছড়া। দৃষ্টান্ত দিতে বলা হয়েছে কিন্তু, তাহলে উদাহরণ দেবে। ছেলে খেলা ছড়া, লিখে উদাহরণ দেবে। ঐন্দ্রজালিক ছড়া, লিখে উদাহরণ দেবে। 3টেই চেয়েছে, যার জন্যই 3 নম্বর রয়েছে। ঠিক আছে? সুতরাং সবকটাই দেখো আমাদের 5 মার্কসেরই কোয়েশ্চেন, কিন্তু সেটা একটা ফ্ল্যাট 5 মার্কসের কোয়েশ্চেনও পেতে পারো বা পার্ট মার্কিং অনুযায়ী 5 মার্কসের কোয়েশ্চেন পেতে পারো। এই তাহলে আমার ছড়া অধ্যায়টি এখানেই শেষ হয়ে গেল। ভালো করে পড়ে নিও সবাই। যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন প্রেস করে নিও, কারণ ইতিমধ্যেই আমার 11-এর অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে। আমি এর পর ভিডিও দিতে থাকছি, যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। দরকার হলে টপমেটেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। টপমেটের লিংক ডেসক্রিপশনের তলায় দেওয়াই থাকছে।
আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।